আজকে আমি প্রায় ১.৫ ঘন্টার মতো গোসল করছি। ওইটারে গোসল করাও বলা যায় না। আমি লিটারালি বালতির ভেতরে বইসা ছিলাম। কারণ গরমের প্রবাহটা এতই বেশি, শরীরে পুরা কাঁটা দিয়া লাগতেছিল। এই কারণে আমি বইসা ছিলাম লিটারালি। এবং আমার মনে হইতেছিল যে গোসলটা শেষ করা আমি আমার গামছাটা পানির ভেতরে ভিজায়া আমার শরীরে মুড়ায়া আমার রুমে আইসা ফ্যানটা ফুল স্পিডে দিয়ে একটা ঘুম দেই। ঘুম জানি কালকে সকালবেলায় ভাঙে। বিকজ অফ দিস গরম আমি রাত্রের ৪টা-৫টার দিকে উইঠা বইসা থাকি, জাস্ট বিকজ যে গরম সহ্য হইতেছে না আমার এক কথায়। বাট ভিডিও তো বানাইতে হবে ভাইয়ারা, তো ভিডিও বানাইতে বসি। আমরা গত ভিডিওতে আমাদের নতুন প্রজেক্টকে শুরু করছি, যেখানে আমার ইচ্ছা হয়েছে যে আমাদের স্ক্রিনে আমরা একটা এপিআই থেকে ডাটা ফেচ করে লোড করব, এবং সেই জন্য আমরা একটা স্ট্রাকচারকে তৈরি করছিলাম যেখানে আমরা কিছু ডামি ডাটাকে ব্যবহার করছি এবং একটা বাটনকে তৈরি করছিলাম যেটার নাম হচ্ছে লোড ইউজার। এবং আমাদের কাজ ছিল যে আমরা এই লোড ইউজার বাটনে যখন ক্লিক করব আমাদের ইউজারগুলো যেন স্ক্রিনে রেন্ডার হয়। কিন্তু আমাদের স্ক্রিনে ওইটা একদমই হইতেছে না। লোড ইউজার দিলে কোনো কিছুই হইতেছে না। আমাদের এখন সেই লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে। সাথে সাথে আমরা এই ভিডিওতেই এপিআই জিনিসটা কি সেটা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করব। অত ভালোভাবে আমি বুঝাবো না, জাস্ট জেনারেলি এপিআই কি সেটা নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করব। এই কারণে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। সো প্রথমে আমরা আমাদের এই প্রজেক্টের লজিকটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো লোড ইউজার বাটনে ক্লিক করার পর যেন আমাদের ইউজারগুলো স্ক্রিনে রেন্ডার হয়। তার মানে আমাদের তো অবশ্যই এখানে রি-রেন্ডারিং এবং স্টেট চেঞ্জের ব্যাপার স্যাপার আসতেছে। তার মানে আমাদের অবশ্যই একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে, এবং আমরা লোড ইউজার বাটনের জন্য একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি, যেটা খেয়াল রাখবে যে কখন আমাদের এই বাটনটা প্রেস হয়েছে এবং কখন হয় নাই। যদি আমাদের এই বাটনটা প্রেস হয় তাহলে আমরা যেন আমাদের এই ইউজার লিস্টটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করতে পারি। এরকম একটা লজিককে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো সবার প্রথমেই আমি একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম আমি দিয়ে দিব লোডিং, এবং আরেকটা ফাংশনকে নিব যেটার নাম হবে সেট লোডিং। এবং ফাংশনটা এবং ভ্যারিয়েবলটা আমরা পাবো কোথায় থেকে? ইউজ স্টেট হুক ব্যবহার করার মাধ্যমে। এবং যেহেতু আমরা আমাদের এই লোডিং স্টেটের একটা সিম্পল অন এবং অফ স্টেটকে ধরে রাখতে চাইতেছি, সেহেতু আমি ইউজ স্টেট হুকের ভেতরে জাস্ট ফলসকে আপাতত দিয়ে দিতে পারি। তাহলে আমাদের লোডিং ভ্যারিয়েবলের ভ্যালু ফলস অবস্থাতে থাকবে, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে লোড ইউজার বাটনটাতে আমি কোনো ধরনের ক্লিক করি নাই। এবং এখন আমি লোড ইউজার বাটনে ক্লিক করলে কি হবে সেটার জন্য একটা ফাংশনকে তৈরি করে নিব। সো আমি এখানে লোড ইউজারের জন্য একটা ফাংশনকে তৈরি করব যেটা হবে লোড ইউজার ফাংশন, এবং এই ফাংশনটা হবে একটা সিম্পল অ্যারো ফাংশন, এবং এটার ভেতরে আমি সেট লোডিংকে ট্রু করে দিব। তার মানে বাটনে যখন প্রেস হবে তখন আমাদের লোডিং এর ভ্যালুটা ফলস থেকে ট্রু হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি আমাদের স্ক্রিনটা রি-রেন্ডার করবে। এবং এই ফাংশনটাকে আমি এখন আমাদের বাটনের অন ক্লিক অ্যাট্রিবিউটে দিয়ে দিতে পারি। সো অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে আমি লোড ইউজারকে দিয়ে দিলাম, এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা লোড ইউজার বাটনে যখন প্রেস করব তখন আমাদের লোডিং ভ্যারিয়েবলের ভ্যালুটা ফলস থেকে ট্রু হয়ে গেল। এখন আমাদের মেইন লজিকের ইমপ্লিমেন্টেশন। আমরা চাই যখন বাটন প্রেস হবে না শুরুতে যেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে এই বাটনটাই থাকে। তার মানে আমাদের এই ক্ষেত্রে একটা চেকিং প্রসেসের ভেতর দিয়ে যাইতে হবে, এবং আমরা চেকিং করি কিসের মাধ্যমে? আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে চেকিং করি, এবং এখানে আমরা চেক করব লোডিং এর ভ্যালুটা ট্রু কিনা। সো লোডিং এর ভ্যালুটা যদি ট্রু হয় তাহলেই আমরা আমাদের স্ক্রিনে শুধুমাত্র ইউজার লিস্টটাকে রেন্ডার করতে পারি। সো আমি রিটার্নের ভেতরে যা লিখছিলাম পুরোটাকে এখান থেকে কপি করে নিব, অথবা কাট করে নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি কাটই করে নিলাম, এবং কাট করে আমি ইফ স্টেটমেন্টের ভেতরে পুরোপুরি এটাকে ঢুকায় দিব, এবং আমাদের স্ক্রিনে আমরা কোনো কিছুই দেখব না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে আমাদের স্টার্টিং এ যখন এই কম্পোনেন্টটা লোড হইলো তখন লোডিং এর ভ্যালুটা ফলসে আছে, এবং আমরা চেক করতেছি কি লোডিং এর ভ্যালুটা ট্রু কিনা। যেহেতু এটা ট্রু না সেহেতু আমাদের কোনো কিছুই রিটার্ন হবে না, তার মানে আমাদের এই কম্পোনেন্টটাও কাজ করবে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা এলস স্টেটমেন্টের ভেতরে আমাদের বাকি আগের রেন্ডার করা জিনিসগুলোকে
ঢুকায় দিতে পারি। সো এখানে আমি এলস স্টেটমেন্টের ভেতরে রিটার্ন করব আমাদের আগের অবস্থাটা। তো আমরা আগে যেটা রিটার্ন করছিলাম সেটাকে আমি কাট করে নিয়েছিলাম এখান থেকে, আমি পুরোটাকে আরেকবার এখান থেকে কপি করে নিয়ে আমাদের এলস স্টেটমেন্টের ভেতরে পেস্ট করে দিব। সো রিটার্নের পর ব্র্যাকেটের ভেতরে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি এবং দেখব আমাদের স্ক্রিনে আগের মতোই সকল কিছু লোড হয়ে গেছে। এবং এখান থেকে আমি বাটনটা বাদে বাকি সকল কিছুকে রিমুভ করে দিব। সো আমাদের স্ক্রিনে শুধুমাত্র বাটনটাই এখন রেন্ডার হবে। এবং এখানে একটা এরর দেখাইতেছে যে এখানে একটা ডিভ মিসম্যাচ হয়ে গেছে। সো আমি লাস্টের ডিভটাকে সরায় দিতে পারি এবং ওয়েট করে দেখবো যে সবকিছু ঠিকঠাক হয় নাকি, এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আমাদের স্ক্রিনে এখন শুধুমাত্র লোড ইউজার বাটনটা আছে এবং আমরা আমাদের চেকিং প্রসেসটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে করতেছি। সো লোড ইউজার বাটনে যদি প্রেস করি তাহলে আমাদের লোডিং ভ্যারিয়েবলটা ফলস হয়ে যাবে এবং রি-রেন্ডারিং প্রসেসটা অ্যাক্টিভেট হবে এবং রি-রেন্ডার হওয়ার সময় আমরা ইফ স্টেটমেন্টে এইবার আমাদের ইউজারগুলা স্ক্রিনে লোড হইতে দেখব। সো আমি যদি এখন লোড ইউজার বাটনে প্রেস করি এবং আমরা আমাদের স্ক্রিনে ইউজারগুলারে রেন্ডার করে লাইতে পারলাম এবং বুঝতেই পারতেছি যে রেন্ডার হওয়ার পর আমাদের আর এই বাটনের দরকার নাই। সো আমি ইফ স্টেটমেন্টের ভেতরে যে বাটনটা ছিল লোড ইউজার সেটাকে ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের স্ক্রিনে আর লোড ইউজার বাটনের কোনো দরকার নেই যেহেতু ইউজারগুলা লোড হয়ে গেছে। এবং আমরা ধরতে গেলে আমাদের এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছে। আমি আরেকবার টেস্টিং করব। আমি একটু রিলোড মারলাম, রিলোড মারার পর আমাদের স্ক্রিনের ভেতরে লোড ইউজার বাটনটা আছে এবং আমাদের ইউজার লিস্ট টাইটেলটা আছে। লোড ইউজারে ক্লিক করলাম এবং লোড ইউজার বাটনটা গায়েব হয়ে গেল, সাথে সাথে আমাদের ফুল ইউজার লিস্টটা আমাদের স্ক্রিনে রেন্ডার হয়ে গেল। এবং এটা একটা খুবই কমন লজিক যেটা রিয়েক্টে অনেক অনেক বেশি জরুরি এবং এটা আসলে সেটার আসল ইমপ্লিমেন্টেশন না। এরকম যদি সিম্পল লজিক ইমপ্লিমেন্টেশন আমাদের দরকার পড়ে যেখানে আমরা একটা কাজ হইলে এটা হবে অথবা যদি এটা না হয় তাহলে অন্য কিছু হবে, এরকম যদি কিছু করতে হয় তাহলে আমরা আরো অন্য ধরনের একটা সিনট্যাক্সকে ব্যবহার করতে পারি, যেটা নিয়েও আমরা এই প্রজেক্টেই কথা বলবো এবং শিখবো। সো এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, তা ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। এবং আমরা এখানে সিম্পল আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি এবং নেক্সট স্টেপটা হবে যে আমরা একটা এপিআই থেকে এখন ডাটা নিয়ে আসব এবং ডাটা নিয়ে এসে আমরা আমাদের এই ডামি ডাটা এর জায়গাতে সেই ডাটাটাকে বসায় দিব। এবং সেটা করার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এপিআই জিনিসটা কি। সো সেটা নিয়ে একটু কথা বলা যাক। সো এপিআই অথবা এটাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসও বলা হয় এবং আমি বানান তো অবশ্যই ভুল করবই। অ্যান্ড এটা পড়ার সাথে সাথে অনেকেরই কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কত কঠিন কঠিন শব্দ, এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অর্থই তো বুঝি না, এটি আমি করুম কেমনে, বুঝুম কেমনে। ভাই লিটারালি যদি আপনি জাস্ট একবার এপিআই জিনিসটা কি বুঝতে পারেন তাহলে এটা আপনি আজীবনেও ভুলবেন না। এপিআই হচ্ছে সিম্পলি জেসন উইথ এ লিঙ্ক। অ্যান্ড আপনাদের মাথায় এখন কোশ্চেন আসতে পারে, ভাই জেসন জিনিসটা কি? আবার লিটারালি জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এবং এই জেসন জিনিসটা বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার কাছে আলাদা একটা ফাইল থাকবে, যেই ফাইলের ভেতরে আপনি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে রেখে দিতে পারেন অথবা একটা জাভাস্ক্রিপ্ট অ্যারেকে রাখতে পারেন। এবং এই ফাইলের এক্সটেনশনটা কি জানেন? এক্সটেনশন বলতে আমি এখানে বুঝাইতেছি যে আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ফাইলকে স্টোর করি .py .ext তারপর .js, সেগুলোকে এক্সটেনশন বলা হয়। এবং এই জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাকে অন্য আরেকটা ফাইলে রাখার জন্য আমরা .json ব্যবহার করে থাকি। এবং অ্যাকচুয়ালি যদি আরো সিম্পলিফাইড করতে হয়, এটা এপিআই হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট উইথ এ লিঙ্ক অথবা এ কালেকশন অফ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, যেটা আমরা এর মাধ্যমে বুঝাইতে পারি। আপনারা যদি আমার আগের প্রজেক্টগুলো করে থাকেন এই সিরিজের ভেতরে তাহলে আপনারা জানেন যে রিয়েক্টের ক্ষেত্রে মেইন ডাটার সোর্সই হচ্ছে একটা অবজেক্টের মতো এবং সেটাকে ইন্টারন্যাশনালি সকল জায়গাতে সেম ওয়েতে রিপ্রেজেন্ট করাটা খুবই জরুরি এবং সেটার জন্য একটা ফরম্যাট দরকার এবং এপিআইটা হচ্ছে সেই ফরম্যাটটা।
জাস্ট ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। সো আমাদের কাছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থাকবে, যেটা আমরা সিম্পলি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি এবং এটাকে হ্যাশম্যাপও বলা হয়, অথবা আপনি যদি পাইথনে করেন তাহলে ডিকশনারিও বলা হয়। সো আমরা সেই জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাকে কোথায় পাবো? একটা লিঙ্কে পাবো। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে রাফ এক্সপ্লেনেশন অফ এপিআই অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। কিন্তু এটা আরেকটু ডিপ জিনিস, যেটা সম্পর্কে আমাদের আরেকটু ভালোভাবে জেনে রাখাটা খুবই খুবই জরুরি। বাট এটা মাথায় রাখেন যে আমাদের এন্ড গোল সবসময় ঘুরে ফিরে জেসন উইথ এ লিঙ্কেই চলে আসবে। অলরাইট, অ্যান্ড আমরা এখন এটার একটু ডিপ ডিসকাশন করার চেষ্টা করব। তো প্রথমেই যে জিনিসটা আপনাদের সাথে কথা বলে নেওয়া উচিত, আমরা জানি একটা ওয়েবসাইট রান করার জন্য তার দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড এবং আরেকটা হচ্ছে তার ব্যাক এন্ড। আমরা রিঅ্যাক্টের মাধ্যমে কিসের কাজ করতেছি? ফ্রন্ট এন্ডের কাজ করতেছি। এন্ড ব্যাক এন্ডের জন্য আমরা চাইলে আলাদা আরো একটা লাইব্রেরিকে ব্যবহার করতে পারি অথবা একটা ফ্রেমওয়ার্ককে ব্যবহার করতে পারি। কিন্তু এই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের ভেতরে কমিউনিকেশনটা কিভাবে হবে? ব্যাক এন্ডের থেকে ডাটাটা কিভাবে ফ্রন্ট এন্ডে আসবে? তখনই আসে এপিআই জিনিসটা। ইয়েস, এপিআই হচ্ছে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ড এবং ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা নিয়ে যাওয়ার ওয়ে। অলরাইট, ব্যাকএন্ডের কাজটা কি? ব্যাকএন্ড সচরাচর ডাটাবেস থেকে ডাটা নিবে এবং সেই ডাটাটাকে ট্রান্সফর্ম করবে এপিআই ফরম্যাটে, এবং এই এপিআইটা তারপর একটা লিঙ্কে সার্ভ অবস্থাতে থাকবে। এখন সার্ভিং জিনিসটা কি সেটা যদি সিম্পলি বুঝাইতে হয়, তাহলে ভাই আমরা যখন রিঅ্যাক্টে কাজ করি তখন আমরা একটা ডেভেলপমেন্ট সার্ভারকে তৈরি করি, লোকাল হোস্ট 8000 অথবা 5321 অথবা আরো অনেক ধরনের এরকম পোর্ট অথবা লিঙ্ক থাকে, যেগুলোকে বলা হয় সার্ভিং পোর্ট অথবা সার্ভিং এন্ড পয়েন্ট। এবং ব্যাকএন্ডের কাজ হচ্ছে একটা সিঙ্গেল সিম্পল ফরম্যাটে আমরা যে ডাটাবেস থেকে ডাটাগুলোকে পাইলাম সেগুলোকে ফ্রন্ট এন্ডের জন্য তৈরি করা এবং সেই লিঙ্কে সার্ভ করা, যেন ফ্রন্ট এন্ড এই লিঙ্ক থেকে ডাটাগুলোকে নিতে পারে। নর্মালি যখন আমরা একটা লিঙ্কে যাই, যে কোনো লিঙ্কে, যেমন আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গেলে কি হয়, আমাদের স্ক্রিনের ভেতরে ভিডিও লোড হয়, বিভিন্ন ধরনের ভিডিওস আমরা দেখতে পারি, লেখা টেখা আসে, অনেক কিছু রেকমেন্ডেশন, ভিডিও টাইটেল, অনেক কিছু আমাদের স্ক্রিনে আসে। কিন্তু যখন আমরা একটা এপিআই লিঙ্কে যাব, যেটাকে আমি এখানে বলতে পারি এপিআই এন্ড পয়েন্ট, এটাকে রেফার করা হয় এপিআই এন্ড পয়েন্ট নামে। অলরাইট, সো আমাদের এপিআই এর জন্য যে লিঙ্কটা থাকবে সেটা হবে এপিআই এন্ড পয়েন্ট। আমরা যখন এই লিঙ্কে যাব তখন আমরা কোনো HTML CSS জাভাস্ক্রিপ্ট পাবো না, আমরা পাবো একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে অথবা একটা জাভাস্ক্রিপ্ট অ্যারেকে, যেটার ভেতরে থাকবে জাভাস্ক্রিপ্ট অবজেক্টগুলা। যেমনটা আমরা আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রেই ডামি ডাটা তৈরি করার সময় একটা অ্যারে অফ 3 অবজেক্টকে নিয়েছিলাম, যেই অবজেক্টগুলোর ভেতরে আইডি ছিল, নেম ছিল, ইমেল ছিল, ইমেজেস ছিল। ঠিক তেমনি আমরা এই এপিআই এন্ড পয়েন্টে গেলে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অথবা এ অ্যারে অফ জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে পাবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এপিআই। তাহলে এপিআই জিনিসটা কি? এপিআই হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কমিউনিকেশনের ফরম্যাট, এছাড়া আর কিছু না। মেইন কাজটা হবে কোথায়? ব্যাকএন্ডে। ব্যাকএন্ড ডাটাটাকে প্রসেস করবে এবং এপিআই ফরম্যাটে নিয়ে আসবে। এপিআই ফরম্যাটে আসার পর সেটা কোথায় থাকবে? ব্যাকএন্ডের তৈরি করা একটা লিঙ্কে। আমরা ফ্রন্ট এন্ড ওই লিঙ্ক থেকে আমাদের এই ফরম্যাট করা ডাটাটাকে নিয়ে আমাদের ফ্রন্ট এন্ডে ব্যবহার করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল না দেখাই তাহলে হয় না। আমাদের এই প্রজেক্টের জন্য আমরা সিম্পল একটা এপিআই কে ব্যবহার করব, যেটা আমরা পাবো api.github.com/users এর ভেতরে। এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট অ্যারেকে দেখতে পারবো, যেটার ভেতরে কিছু অবজেক্ট আছে। এন্টার প্রেস করলাম এবং একটু ওয়েট করলে দেখতে পারবো যে খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনের ভেতরে একটা অ্যারে আছে। এবং আমি যদি এটাকে একটু জুম ইন করি তাহলে দেখবো এখানে একটা থার্ড ব্র্যাকেট, তার মানে এটা একটা অ্যারে এবং এটার ভেতরে আছে কিছু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এন্ড এটাই হচ্ছে এপিআই এর কাজ। আমরা যখন এই এপিআই এন্ড পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের লিঙ্কটা, এখানে আসলাম, তখন api.github.com এর ব্যাকএন্ড থেকে আমাদের এই ডাটাগুলোকে একটা জেসন ফরম্যাটে
দেওয়া হইলো এবং সেটা নিয়েই আমরা পরবর্তী ভিডিওতে কাজ করার চেষ্টা করব। কিন্তু আমাদের আরো অনেক জিনিস জানার বাকি আছে ব্রোস। সো আশা করি আপনারা এপিআই এর একটা রাফ আন্ডারস্ট্যান্ডিং কে পাইছেন এবং এটা আপনারা পরবর্তীতে এপিআই এর আন্ডারস্ট্যান্ডিংটা যখন আমরা ব্যাকএন্ডে যাব আমি জ্যাঙ্গো ইউজ করতে পারি, অথবা অনেকেই কমেন্টে বলতেছিল যে ভাই নেক্সট জেএস এর টিউটোরিয়াল দরকার। যদি আমি নেক্সট জেএস ইউজ করি তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে একটা এপিআই কিভাবে বিল্ড হয় এবং সেই এপিআইটা কিভাবে আমরা ডাটা পাঠানোর ক্ষেত্রে ফ্রন্ট এন্ডে রিয়েক্ট থেকে ডাটা পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেই সকল জিনিসপাতি নিয়ে কথা বলবো। তখন আপনার এপিআই সম্পর্কে নলেজটা আরো বেটার হবে। কিন্তু জাস্ট এটাই মাথায় রাখেন যে এপিআই হচ্ছে জাস্ট এ জেসন উইথ এ লিঙ্ক অথবা এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট উইথ এ লিঙ্ক, এছাড়া আর কিছুই না। তো ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওটা অনেক গরমের ভেতরে করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন যদি কোনো জায়গায় ঘাটতি থাকে। আমার মনে হয় ভিডিওতে বুঝানোর সময় কিছু ঘাটতি হয়েছে। এন্ড সাথে সাথে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন যদি আপনারা চান। আমি সেখানে পেঁচাল পারি মাঝে মধ্যে। সো এই তো, এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।